নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজ ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আরও একটা নতুন এপিসোড আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি ইন্দ্রনীল, আর আজকের এই এপিসোডটি অর্থাৎ এই অডিও স্টোরিটি ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের 1 বছর পূর্তি উপলক্ষে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক গল্প টেলিফোনে আজকে থাকছে আপনাদের জন্য। আর আজ থেকে যদি ঠিক 1 বছর আগে ফিরে যাই, 2024 সালের জুলাই মাস যখন শুরু হচ্ছে, সেই সময় আপনাদের এই চ্যানেল ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ কিন্তু জন্ম হয়েছিল এবং আপনাদের অনুপ্রেরণা, উৎসাহ, ভালোবাসা এবং সাপোর্টের আমি অতিক্রম করেছি 1 বছর। আজকের এই এপিসোডটি, বিশ্বাস করবেন না, 38তম অডিও স্টোরি আমার এই ইউটিউব চ্যানেলে। এইভাবে আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আমার উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে, আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অফিস কলিগ যারা বাংলা ভাষার শুনতে পড়তে ভালোবাসে, গল্প শুনতে ভালোবাসে বাংলায়, আর আপনাদের মতামত কিন্তু আমার কাছে ভীষণ মূল্যবান। আমার এই ভিডিওগুলির কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানতে পারেন। আমার একটি ডেডিকেটেড ইনস্টাগ্রাম হ্যান্ডেল রয়েছে, আমার ফেসবুক প্রোফাইল রয়েছে এবং অন্যান্য বিভিন্ন মাধ্যমে আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, আপনার মতামত জানাতে পারেন। খুব উৎসাহিত হব। চলুন সময় নষ্ট না করে আজকে রেকর্ডিংটা স্টার্ট করি। আর বুঝতেই পারছেন, আজকের এই গল্পটা কিন্তু ওয়ান শট রেকর্ডিংয়ের আরও একটা পর্ব, আর খুব সম্ভবত এই বছর অর্থাৎ 2025 সালের এটা দ্বিতীয় ওয়ান শট রেকর্ডিং। চলুন শুরু করা যাক। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের নিবেদন শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক গল্প টেলিফোনে। গল্পটি আমরা সুপ্রকাশনী কর্তৃক প্রকাশিত নির্বাচিত ভূতের গল্প এই গ্রন্থটি থেকে নিয়েছি। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে আমি ইন্দ্রনীল। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস ও প্রচার অলঙ্করণ সহ সমগ্র পরিচালনা আমার নিজে। শুরু হচ্ছে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের গল্প শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা টেলিফোনে। টেলিফোন তুলতেই একটা গম্ভীর গলা শোনা যাচ্ছে। 6491 6491 6491। সকাল থেকে ডায়াল টোন নেই। টেলিফোনের হরেক গন্ডগোল থাকে বটে, কিন্তু এই অভিজ্ঞতাটা নতুন। গলাটা খুবই যান্ত্রিক ও গম্ভীর, কিন্তু একটু উদাসীনও বটে। প্রদীপের কয়েকটা জরুরি টেলিফোন করা ছিল, করতে পারল না। কিন্তু কথা হলো, একটা অদ্ভুত কণ্ঠস্বর বারবার 4টে সংখ্যা উচ্চারণ করে যাচ্ছে কেন? এর কারণ কি? ঘড়ির সময় জানার জন্য বিশেষ নাম্বার ডায়াল করলে একটা যান্ত্রিক কণ্ঠে সময়ের ঘোষণা শোনা যায় বটে, কিন্তু এ তো তা নয়। মিনিটে মিনিটে সময়ের ঘোষণা বদলে যায়, কিন্তু এই ঘোষণা বদলাচ্ছে না। অফিসে এসে সে তার স্টেনোগ্রাফারকে ডেকে টেলিফোনের ত্রুটিটা এক্সচেঞ্জে জানাতে বলেছিল। তারপর কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ল সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির বড় অফিসার। বহু বছর দিল্লিতে ছিল, সম্প্রতি কলকাতায় বদলি হয়ে এসেছে। কোম্পানি তাকে বাড়ি, গাড়ি ও টেলিফোন দিয়েছে। তার আগে এই পদে ছিলেন কুরুপ্পু বলে দক্ষিণ ভারতের একজন লোক। তিনি রিটায়ার করে দেশে ফিরে গিয়ে ফুলের চাষ করছেন বলে শুনেছেন প্রদীপ। খুবই দক্ষ ও অভিজ্ঞ মানুষ ছিলেন তিনি। রিটায়ার করার বয়স হলেও কোম্পানি তাকে ছাড়তে চায়নি, বরং আরো বড় পোস্ট দিয়ে ধরে রাখতে চেয়েছিল। কুরুপ্পু কিছুতেই রাজি হয়নি। দুপুরে লাঞ্চের আগে সে একটা পার্টিকে একটা বকেয়া বিলের জন্য তাগাদা করতে টেলিফোন তুলে ডায়ালের প্রথম নাম্বার বাটনটা টিপতেই আচমকা সেই উদাসীন গম্ভীর যান্ত্রিক কণ্ঠস্বর শুনতে পেল, 6491। তারপরই অবশ্য কণ্ঠস্বরটা থেমে গেল। প্রদীপ খুবই অবাক হয়েছিল তখন। সামলে নিয়ে বাকি নাম্বার ডায়াল করতে রিং বাজলো এবং ওপাশে একজন ফোনও ধরল। প্রয়োজনীয় কথা সেরে নিয়ে প্রদীপ খুবই চিন্তিত মনে অফিসের ওই ইলেকট্রনিক ফোনটার দিকে চেয়ে রইল। এই টেলিফোনেও ওই কণ্ঠস্বরটা এলো কি করে? এসব কি হচ্ছে? কলকাতার বাড়িতে প্রদীপের আত্মীয় স্বজন কেউ নেই। তার মা, বাবা, বোন, ভাই সবাই দিল্লিতে। সে বিয়ে করেনি, একা থাকে। একজন রান্নার ঠিকে লোক রেঁধে দিয়ে যায়, আর ঘর দোর সাফ করা, বাসন মাজা ও কাপড় কাচার জন্য ঠিকই একজন কাজের মেয়ে আছে।
তারা কেউই বাড়িতে থাকে না। আলিপুরের নির্জন অভিজাত পাড়ায় 3 তলার মস্ত ফ্ল্যাটে প্রদীপ সম্পূর্ণ একা। তবুও প্রদীপের হঠাৎ ফ্ল্যাটের নাম্বার ডায়াল করতে ইচ্ছে করল। সে ডায়াল করল এবং শুনতে পেল ওপাশে রিং হচ্ছে। মাত্র 3 বার রিং বাজতেই কে যেন ফোনটা উঠালো, কিন্তু কিন্তু কথা বলল না। প্রদীপ বলল, হ্যালো হ্যালো। কেউ জবাব দিল না। কিছুক্ষণ পর ফোনটা কেউ আস্তে নামিয়ে রাখল। দুপুর বেলাতেও প্রদীপের শরীর হিম হয়ে গেল। এসব এসব কি হচ্ছে? যদি যদি রং নাম্বারই হয়ে থাকে তাহলে তো ওপাশ থেকে কেউ না কেউ সাড়া দেবেই। বিকেলে পার্টি ছিল একটা। ফ্ল্যাটে ফিরতে একটু রাত হয়ে গেল তার, আর ফেরার সময় মাথায় দুশ্চিন্তাটা দেখা দিল। সে অলৌকিকে বিশ্বাসী নয়, কিন্তু এর তো কোনো ব্যাখ্যাও পাওয়া যাচ্ছে না। দরজা খুলে ফ্ল্যাটে ঢোকার পর একটু গা ছমছম করছিল তার। তবে আলো জেলে ঝলমলে আধুনিক ফ্ল্যাটটার দিকে চেয়ে তার ওই ভয় ভয় ভাবটা কেটে গেল। তবে টেলিফোনটা ধারে কাছ দিয়েও গেল না এখন। প্রদীপের গভীর ঘুম ভাঙল রাত 2টো নাগাদ। হল করে ফোন পাচ্ছে। ঘুম চোখে এসে তড়াক করে লাফিয়ে ওঠে। দিল্লিতে মা বাবার শরীর খারাপ হলো না তো? ফোন ধরতেই শিউরে উঠল সে। সেই যান্ত্রিক উদাসীন গম্ভীর গলা বলতে লাগলো, 6491 6491 6491। ফোনটা রেখে দিল সে। বাকি রাতটা আর ঘুম হলো না। বিছানায় এপাশ ওপাশ করে কাটিয়ে দিল। কলকাতার টেলিফোন ব্যবস্থা যে খুব খারাপ তা প্রদীপ জানত। তবুও সকালে ব্রেকফাস্টের সময় টেলিফোন বেজে উঠতেই প্রদীপ যখন কম্পিত বক্ষে টেলিফোনটা ধরল, তখন একটি অমায়িক কণ্ঠস্বর বলল, স্যার, আপনি টেলিফোন খারাপ বলে কমপ্লেন করেছিলেন কাল, কিন্তু আমরা টেস্ট করে দেখেছি স্যার, আপনার লাইনে কোনো গন্ডগোল নেই, লাইন চালু আছে। কিন্তু আমি যে টেলিফোনে একটা অদ্ভুত গলা শুনতে পাচ্ছি। হয়তো ক্রস কানেকশন হয়ে গেছিল স্যার। আমাদের যন্ত্রপাতি সব বহু পুরনো, তাই মাঝে মধ্যে ওরকম হয়। আপনি ডায়াল করে দেখুন, এখন লাইন ঠিক আছে। বাস্তবে কি লোকটা কানেকশন কেটে দেওয়ার পর ডায়াল টোন চলে এলো এবং অফিসের নাম্বার ডায়াল করতেই লাইনও পেয়ে গেল প্রদীপ। ফোনটা স্বাভাবিক হলো বটে, কিন্তু প্রদীপের মাথা থেকে 6491 গেল না। কাজকর্মের ব্যস্ততার ফাঁকে ফাঁকে নাম্বারটা মনে পড়তে লাগলো। এক আধবার প্যাডে নাম্বারটা লিখেও ফেলল। বিকেলের দিকে কয়েকটা চিঠি সই করতে গিয়ে হঠাৎ চিঠির ওপরে টাইপ করা তারিখটা দেখে সে একটু সচকিত হল। 2491, অর্থাৎ 91 সালের 2রা এপ্রিল। 6491 মানে কি তাহলে এপ্রিলের 6 তারিখ? কথাটা টিক টিক করতে লাগলো মাথার মতো। অফিস থেকে বেরিয়ে গেল সে একটা ক্লাবে টেনিস খেলতে। তারপর একটা হোটেলে রাতে খাবার খেয়ে ফ্ল্যাটে ফিরে এলো। টেনিস খেলার ফলে ক্লান্ত শরীরে বড্ড ঘুম পাচ্ছিল তার। শোবার আগেই সে সব হয়ে টেলিফোনটা দেখে চেয়ে রইল। দিল্লিতে ফোন করে মা বাবার একটা খবর নেওয়া দরকার। ফোন করাটা কি উচিত হবে, নাকি যদি আবার সেই কণ্ঠস্বর? না, ফোন তুলে ডায়াল টোনই পাওয়া গেল। দিল্লির লাইনও পাওয়া গেল একেবারেই। মা বাবা ভাই ও বোনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে মনটা হালকা লাগলো। আজ শুয়ে ঘুমিয়ে পড়ল সে। 3-4 দিন আর কোনো অস্বাভাবিকতা মনে পড়ল না এবং চোখে পড়ল না তার। টেলিফোন একদম স্বাভাবিক। দুশ্চিন্তা বা উদ্বেগটা আস্তে আস্তে সরে যেতে লাগলো মন থেকে। কিন্তু রবিবার সকালে গলফ খেলতে যাওয়ার জন্য যখন তৈরি হচ্ছিল প্রদীপ, হঠাৎ আবার টেলিফোনটা বেজে উঠল। প্রদীপ অন্যমনস্কভাবে টেলিফোন তুলতেই সেই অবিস্মরণীয় যান্ত্রিক কণ্ঠস্বর শোনা গেল।
দিস ইজ দ্য ডে, দিস ইজ দ্য ডে, দিস ইজ দ্য ডে, দিস ইজ দ্য ডে। সকালের আলোর মধ্যেও ভয় হঠাৎ হিম হয়ে গেল প্রদীপ। চিৎকার করে বলল, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? বিচলিত কণ্ঠস্বর একইভাবে বলে যেতে লাগলো, দিস ইজ দ্য ডে, দিস ইজ দ্য ডে। প্রদীপ চিৎকার করে ধমকালো, দু একটা নির্দোষ গালাগালি করলো, কাকুতি মিনতি করলো, কিন্তু কিন্তু কণ্ঠস্বরের অধিকারী ওই একটা বাক্যই উচ্চারণ করে গেল। এপ্রিলে কলকাতাতে এমনিতেই গরম। টেলিফোনের চেঁচামেচির পর আরো ঘেমে উঠল সে। ফোনটা রেখে কিছুক্ষণ জিম মেরে বসে রইল। এর এর মানে কি? হঠাৎ খেয়াল হলো আজ এপ্রিলের 6 তারিখ, 6491। আজকের দিনটা সম্পর্কে কেউ কিছু বলতে চাইছে কি? কি কি বিশেষত্ব এই আজকের দিনটার? আজ তো চমৎকার একটা দিন। আজ সারাদিন তার দারুণ প্রোগ্রাম। তাদের অফিসের সবচেয়ে বড় ক্লায়েন্ট মান্টু সিং সরকারিয়ার আমন্ত্রণে তারা যাচ্ছে কলকাতার বাইরে, দিল্লি হাইওয়ের কাছে সরকারিয়ার বিশাল বাগান বাড়িতে। সকালে সেখানে গল্ফ আর টেনিসের আয়োজন, দুপুরে বিশাল লাঞ্চ, সন্ধেবেলায় হাইটি, তারপর গান বাজনা হবে। একেবারে ডিনার সেরে ফেরার কথা। অর্থাৎ একটা চমৎকার মজায় ভরা দিন। তাহলে আজকে চিন্তার কি কারণ আছে? ফুরফুরে হাওয়ায় হাওড়া ব্রিজ পেরিয়ে দিল্লি রোড হয়ে সরখড়িয়ার বাগান বাড়িতে পৌঁছানোর সময় দুশ্চিন্তাটা কখন উবে গেল তার মন থেকে। কয়েকজন অতিথি জড়ো হয়েছে, হাসি হই হট্টগোল হচ্ছে। গল্ফ কিট নিয়ে বেরিয়ে পড়ল প্রদীপ। এক কাপ কফি খেয়ে নিয়েই চলে উঠল। সরখড়িয়ার খামারের পাশেই বিশাল গল্ফের মাঠ, মাঝে মধ্যে ঝোপ জঙ্গল জলা। অনেক গল্ফ খেলোয়াড় একসাথে জড়ো হয়েছেন। খেলতে খেলতে সব দুশ্চিন্তা তার মাথা থেকে মুছে গেল। বলটা একটা ঝোপের মধ্যে জঙ্গলের কোনো একটা কানাচে গিয়ে পড়েছিল। প্রদীপ বল খুঁজতে সেখানে ঢুকল। জায়গাটা যেন অন্ধকার ও দুর্গম, কিন্তু জঙ্গলটা এমন জায়গায় যে গর্ত পর্যন্ত যেতে হলে ওই জঙ্গলটা পেরোতেই হবে। সেই জঙ্গলে নিচু হয়ে বলটা খোঁজার সময় আচমকাই একটা একটা দুরাগত কণ্ঠ যান্ত্রিকভাবে বলে উঠল, দিস ইজ দ্য ডে। কিন্তু কিন্তু সে কিছুতেই বুঝতে পারল না কোথা থেকে আসছে সেই শব্দটা। একটা একটা ক্লিক করে শব্দও হলো, সন্দেহজনক কিছু নয়, কিন্তু হঠাৎ হঠাৎ প্রদীপের ষষ্ঠ ইন্দ্রিয় তাকে কিছু জানান দিল। সে বিদ্যুৎ গতিতে মাটিতে উপুর হয়ে শুয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে বজ্রপাতের মতো একটা বন্দুকের শব্দ। গাছের গোটা কয়েক ডাল প্রচন্ড শক্তিশালী বুলেটের গায়ে ভেঙে পড়ল। তারপর তারপর এক জোড়া পায়ের দ্রুত পালানোর শব্দ। প্রদীপ যখন উঠে বসল তখন খানিকটা হতভম্ব হয়েই চারিদিকে তাকিয়ে থাকলো সে। কেউ তাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু কিন্তু খুবই সামান্য কারণের জন্য সে বেঁচে গেছে। উঠে গায়ের ধুলো টুলো ঝেড়ে চারদিকটা দেখল। কে মারতে চায় তাকে? কেনই বা? বন্দুকের শব্দ শুনে কেউ ছুটে আসেনি, তার কারণ আছে। তার কারণ চারপাশে অনেকেই শিকারে বেরিয়েছে, তাদের বন্দুকের শব্দ হচ্ছে আশেপাশে। সারা দিনটা খুবই অন্যমনস্কের মধ্যে কেটে গেল প্রদীপের। ঘটনাটার কথা সে কারোর কাছে প্রকাশ করল না। রাতে বাড়ি ফিরে সে টেলিফোনটার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। টেলিফোনে ওই দিনটার পূর্বাভাস কিন্তু তাকে দেয়া হচ্ছিল, কিন্তু কেন, কে দিচ্ছিল? রাত 10:30 নাগাদ টেলিফোনটা বেজে উঠল। সব হয়ে টেলিফোন ধরল প্রদীপ। হ্যাঁ, হ্যালো। ওপাশ থেকে একটা ভরাট গলা তার নাম্বারটা উচ্চারণ করে ইংরেজিতে জিজ্ঞেস করলো, হ্যাঁ, আপনি কে? আপনি কে? প্রদীপ রায়। ও ইয়েস, আমি আপনার নাম জানি। আপনি দিল্লিতে ছিলেন। হ্যাঁ, শুনুন, জরুরি একটা কথা আছে। সরকারিয়ার 1,26,00,000 টাকার একটা বিল আছে।
আপনি কি সেটা পাস করে দিয়েছেন? না, বিলটা একটু ইরেগুলার, ক্ল্যারিফাই করার জন্য ডিপার্টমেন্টকে বলেছি। খুব ভালো। ওই বিলটা একদম জালি, কিন্তু বিলটা আটকালে আপনার বিপদ হতে পারে। সরকারিয়া বিপজ্জনক লোক। বোধ হয় আপনি আপনি ঠিকই বলেছেন। আজ কেউ আমাকে খুন করার চেষ্টা করেছিল। হ্যাঁ, এরকম ঘটনা আরো ঘটতে পারে, কিন্তু ভয় পাবেন না। টেলিফোনটার দিকে মনোযোগী থাকবেন। এইবার প্রদীপ চমকে উঠল। হ্যাঁ, হ্যাঁ, টেলিফোনে একটা অদ্ভুত কাণ্ড হচ্ছে। গরুপুর স্নিগ্ধ গলায় বললেন, জানি মিস্টার রায়, ভূত মাত্রই কিন্তু খারাপ নয়। অন্তত অন্তত এই ফ্ল্যাটটায় যে থাকে সে খুবই বন্ধুভূত। তাকে অবহেলা বা উপেক্ষা করবেন না, ভয় পাবেন না। তাহলেই নিরাপদে থাকতে পারবেন। বিপদের আগেই সে সাবধান করে দেবে। আমাকেও দিত। তার পরামর্শে আমি রিটায়ার করে ফুলের চাষে মন দিয়েছি। আচ্ছা, গুড নাইট। প্রদীপ হাতের স্তব্ধ টেলিফোনটার দিকে হাঁ করে চেয়ে রইল। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজে এতক্ষণ শুনছিলেন শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক কাহিনী টেলিফোনে। গল্পটির এই অডিও রূপান্তর লেখকের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন মাত্র। সেই সঙ্গে সুর প্রকাশনীকে অনেক ধন্যবাদ নির্বাচিত ভূতের গল্প এই গ্রন্থটি প্রকাশ করবার জন্য। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হবে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ। আমার এই উপস্থাপনা আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/classic bengali audio stories। আর অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এই ওয়ান শট রেকর্ডিং বা আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে। ভালো থাকবেন সকলে, নমস্কার।